অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা, 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ, আইডিবি দেবে $500 কোটি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও চক্রান্ত অব্যাহত রেখেছে, সজাগ থাকতে হবে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে এ কথা বলেন নেতারা। যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি। কাকরাইল থেকে মতিঝিল, মাঝের সব স্থানেই বিএনপি নেতাকর্মীরা। লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন। স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা। প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গণতন্ত্র হরণের অভিযোগ। গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়। অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমলাদের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, তাদের সরাতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার। তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে জনগণের, বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত 15 বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনো দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের। আর তারা বলছেন
যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা দেশ পরিচালনা করছেন তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলবাজ কর্মকর্তারা সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেছেন, আত্মত্যাগে পাওয়া নতুন দেশে কাউকে অন্যায় করতে দেয়া যাবে না। মঙ্গলবার আলাদা আয়োজনে আসিফ মাহমুদ বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহত করেই রাষ্ট্র সংস্কার করা হবে। আর নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যায় জড়িতদের বিচারে কোনো উদারতা দেখানো হবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীতে ইউথ ফর পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার বিষয়ে সেমিনার। দেশের 15টি জেলা থেকে আগত তরুণরা তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের নানা দিক। উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলায় দুর্নীতির নানা দিক। 11 দফা দাবি তুলে ধরা হয়। তরুণদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা। দাবি উঠাতে হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয়, ফ্রি না হলেও একেবারে মিনিমাম কস্টে, এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে। কেউ যখন নেতা হয়ে গেছে সে তো আসলে আমাদের দাবিগুলো নিয়ে ওখানে নেতা হয়েছে, সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে, মানে তাকে ওই আসনটাতে তুলে রাখার দরকার নাই, তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব পর্যায়ে প্রতিষ্ঠানে যে দলীয়করণ এবং দুর্নীতি লালন করেছে, তার কারণেই দলবাজ কর্মকর্তারা এখনো নতুন সরকারকে চরম অসহযোগিতা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে। এদিন রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনের শহীদ নাফিসের শোক সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সমন্বয়কদের কোনো অভিধায় অভিহিত না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনের প্রধান কারিগর শহীদেরা। গণ অভ্যুত্থান কোনো দল, মত, গোষ্ঠীর নয় বলেও জানান নাহিদ ইসলাম। এই আন্দোলনের উপকার হচ্ছে এই যে শহীদ নাফিস সহ যে সকল শহীদেরা। এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষের। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার হরণ করলে, স্বৈরতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয়, সে যাতে পৃথিবীর বুকে, পুরো পৃথিবীর ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়ে থাকে। এদিন সকালে রাজশাহীর তেরখাদিয়া জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে, সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কারো ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশ ও বিদেশের যে কেউ এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে 800 মানুষ শহীদ ও প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসার সহযোগিতাই হবে ফাউন্ডেশনের প্রথম কাজ। দৃষ্টি হারানো সবার জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এছাড়া শহীদ পরিবারকে করা হবে সহযোগিতা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ উপস্থিত ছিলেন। যেই কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে জরুরি আর্থিক সহায়তা। বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন, তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্টস দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি
ভাতার ব্যবস্থাও করা হবে। সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী 60 দিনের জন্য কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতে 45 দিন পার হলে আওয়ামী লীগ সভানেত্রীর কি হবে তা দেশটির বিষয়। তবে সবকিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি। এদিকে ঢাকায় অবস্থান করা জাতিসংঘের তদন্ত দল দ্রুতই জুলাই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করবে বলেও জানান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি। গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা, এ অবস্থায় দেশটিতে 45 দিন পর্যন্ত থাকতে পারবেন শেখ হাসিনা। বুধবার দেশ ছাড়ার 1.5 মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। আইন অনুযায়ী তিনি আর বিদেশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুণে। কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চায়নি বলেও জানান উপদেষ্টা। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই তারা তদন্ত শুরু করবেন বলে জানান তৌহিদ হোসেন। তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে, তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায়। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কমেন্টস মাঝখানে আসুক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। এদিকে বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতেও বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় $400 থেকে $500 কোটি ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান। অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল লায়েক শেখ। যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি। জানান, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক খাত, বন্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে $200 কোটি বেশি অর্থ সহায়তা। এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 2026 সালের মধ্যে $400 থেকে $500 কোটি ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। In supporting the socio-economic development of the country, inshallah, for the next 3 to 5 years. Really to be able to give in terms of supporting the infrastructure development next 3 years with maybe around $4 to $5 billion. রিসেন্ট ফ্লাড এবং ওরা অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে। এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে।
উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বড় বড় ভবন নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আইডিবি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত হয়েছে 43 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া 70 জঙ্গি সহ 900 কয়েদির হদিস মেলেনি এখনো। তাদের গ্রেফতারের চেষ্টা করছে গোয়েন্দারা। বিকেলে কারা অধিদপ্তরে মতবিনিময় সভায় কথা জানান কারা মহাপরিদর্শক। বলেন, কারাগারের অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন। অতি দ্রুততার সাথে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের পর্যাপ্ততা অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিং জঙ্গি আছে অ্যারাউন্ড, সব মিলিয়ে আমাদের 70। টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনো উদ্ধার করা বাকি আছে। কারাগারের পরিবেশ, মাদক ও অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার কথাও জানান কারা মহাপরিদর্শক। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ তাদের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশের কারাগারগুলোতে 42,000 ধারণ ক্ষমতা থাকলেও বন্দী আছে 50,000-এরও বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন। প্রতীক পেয়েছে মাথাল। মঙ্গলবার সকালে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন ইসি সচিব। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনের শীর্ষ পদসহ রদবদল এসেছে সব ক্ষেত্রে, বাদ যায়নি নির্বাচন কমিশনও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দিয়েছে ইসি। মঙ্গলবার সকালে মাথাল প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন। এ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো 48-এ। একাদশ সংসদ নির্বাচনের আগে তৎকালীন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে দলটি, তবে না দেয়ায় এক পর্যায়ে তা আদালতে গড়ায়। হাবিবুল আওয়ালের নেতৃত্বে সেই নির্বাচন কমিশনেরও আমরা দেখলাম যে তারা আমাদেরকে নিবন্ধন দেওয়ার আদেশ বাস্তবায়নের বদলে হাইকোর্টে চলে গেলেন এবং সেখানে আপিল বিভাগের চেম্বার জাজের কাছে গিয়ে হাইকোর্টের যে আমাদের পক্ষে যে আদেশ সেটা স্থগিত করার জন্য মহামান্য আদালতের আদেশ, কমিশনের অনুমোদন এবং আইন কানুনের ভিত্তিতে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা তাদেরকে আজকে নিবন্ধন যে সার্টিফিকেট সেটা আমরা রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা আমরা দিয়েছি। এদিকে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত বলে মনে করেন ইসি সচিব। সাংবাদিকদের তিনি বলেন, এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে। এনআইডির যে সম্পূর্ণ তথ্য ভাণ্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং এটা একটা খুবই সেন্সিটিভ এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি কম্পারেটিভলি আমাদের কাছে মনে হয়েছে এটা বেশি সুরক্ষিত। ইসি সচিব জানান, এনআইডি সেবা আরও সহজ করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামোর সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধির সমন্বয়ে আত্মপ্রকাশ করল নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। এ সময় সহ আহ্বায়করা জানান, সংবিধান, প্রশাসন ও পুলিশ সহ রাষ্ট্র কাঠামোর বিভিন্ন পর্যায়ে সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হবে। কথা বলবে গণমাধ্যমের সংস্কার এবং জনসাধারণের দাবি দাওয়া নিয়েও। আগামী 4 অক্টোবর থেকে মেরামত সংলাপ শিরোনামে বিভিন্ন খাতের সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা ও সমাধানের নানা দিক তুলে ধরবে ভয়েস ফর রিফর্ম। আমরা দেখি একজন নেতা নেত্রী হয়ে গেলে তারপরে তার আর শোনার প্রয়োজন থাকে না। দুটো জিনিস আমরা করতে চাই। একটা, আমরা সম্মিলিতভাবে যেই কথাগুলি বলছি, আমাদের দুশ্চিন্তাগুলি যেখানে, সেটাকে উপস্থাপন করা যাতে তারা শুনতে পারে। এবং শোনার পরে আমাদের দেশে আরেকটা সমস্যা হয়, রিফর্ম নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়, রিফর্মের প্রয়োগ নিয়ে কিন্তু খুব একটা কাজ করা হয়। আমাদের দেশে ভালো আইন আছে,
কিন্তু সেই আইনেরও প্রয়োগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান ৮৪% শিক্ষার্থী, আর ৯৬% শিক্ষার্থী মনে করেন দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মঙ্গলবার বিকেলে ঢাবি গবেষণা সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত শীর্ষক গবেষণা জরিপ প্রকাশ করা হয়। গবেষণাটি ৩ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলে। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৮টি বিভাগ ও 10টি ইনস্টিটিউটের ২,২৩৭ জন শিক্ষার্থী। জরিপে ৮৮% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির কোনো গুরুত্ব নেই বলে জানান। সর্বমোট ৯৬% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন, যার মধ্যে ৭১% খুবই নেতিবাচক প্রভাব ও ২৫% নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন। এর বিপরীতে ৩% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন, যার মধ্যে ১% খুবই ইতিবাচক প্রভাব ও ২% ইতিবাচক প্রভাব বলে মনে করেন। ৮০% শিক্ষার্থী শুধুমাত্র ছাত্র সংসদ চান, তবে দলীয় ছাত্র রাজনীতি চান না বলে মতামত দিয়েছেন। শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময়ে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের ১ ও ২ নম্বর গেটে তালা দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে ভিসি নিয়োগের দাবিতে অবস্থান নেন তারা। গত ১২ই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পদত্যাগের পর আর নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ওঁরাও জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। এতে নেচে গেয়ে আনন্দ করে ওঁরাওরা। নিজস্ব সংস্কৃতির গান আর বাদ্যের তালে নেচে গিয়ে চলছে আনন্দ উদযাপন। মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদরের ৫ পীরডাঙ্গা গ্রামে ওঁরাও জনগোষ্ঠীর এমন আয়োজন ঐতিহ্যবাহী কারাম উৎসব ঘিরে। আত্মীয় স্বজন নিয়ে এ উৎসব নানা বয়সী ওঁরাওদের যেমন অংশগ্রহণ ছিল, তেমনি অংশ নিয়েছিলেন আশপাশের মানুষজনও। দিনব্যাপী নানা আয়োজন শেষে সন্ধ্যায় বাড়ির আঙিনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন ওঁরাওরা। পরে নিজস্ব সংস্কৃতির গান বাদ্যের তালে নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করেন। এর আগে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়। আমরা এই উৎসবটা অনেক উপভোগ করি, ফ্যামিলি নিয়ে আমরা আসি প্রতি বছরই, আয়োজন করি এবং অনেক আনন্দিত থাকি, এই দিনের জন্য অপেক্ষা করি। সরকারের যদি সহযোগিতা পাই আমরা আরো বৃহৎ উদযাপন করতে পারবো। উৎসবটি জাতীয়ভাবে স্বীকৃতির দাবি জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টার। আর ওঁরাওদের জীবনমান উন্নয়ন সহ সব সুযোগ সুবিধা দিয়ে পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। এই উৎসবটাকে আরো জাঁকজমকভাবে পালন করতে গেলে সরকারিভাবে এই কারাম উৎসবের স্বীকৃতির প্রয়োজন, পাশাপাশি প্রশাসনের সহযোগিতা এবং অনুদানের প্রয়োজন। প্রতি বছর যেভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে, এই একইভাবে এই ধারাবাহিকতা আমাদের সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরগাঁওর পক্ষ থেকে এটা বজায় থাকবে। এক যুগের বেশি সময় ধরে কারাম উৎসব পালন করে আসছে ওঁরাও জনগোষ্ঠী। সময় সংবাদ, ঠাকুরগাঁও। স্বপ্নচোখে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা, দিন দিন বেড়েই চলেছে এর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও মঙ্গলবার মালদ্বীপ থেকে ফিরেছেন ৮ শ্রমিক। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনারের গাফিলতিতেই হুমকির মুখে ১ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ। পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না।
দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দচিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা। তবে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, নেই স্বজনদের অপেক্ষা। দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা। আমি যে এখন খালি হাতে আসলাম, আমার ছেলে মেয়ে আছে না, বাচ্চা আছে না, মা বাবা আছে না, কি নিয়ে যাচ্ছি? আমি হয়তো সম্পদ বেঁচে গেছি, আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাম। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা। বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই। নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা, অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার। আমি সাইন দিয়েছি, কেন আমার 3 বার সাইনটা কাটলো? কাটতে আমাদের আজকে 2 মাস 17 জেল খাটাল। কি অপরাধ আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না, কোনো কেস নেই। এখন ওদেরকেও যে ওদের মলদ্বীপিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে, আমি ছুটি করে ব্যবসা করি, এটাই। 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে। ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের নাটকীয়তার পর অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মার্লেনা সিং এর নাম প্রস্তাব করেছেন অরবিন্দ। খুব দ্রুতই শপথ নেবেন অতিশী। বর্তমানে দিল্লির শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশি দিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে ভোট হওয়ার কথা, যদিও কেজরিওয়াল নিজেই আগামী নভেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছেন। আম আদমি পার্টি পুনরায় নির্বাচিত হলে কেজরিওয়ালই ফের আসনে বসবেন বলে দল থেকে স্পষ্ট করা হয়েছে। এদিকে অতিশী নিজেও কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী করার আহ্বান জানিয়েছেন। পূর্ব ও মধ্য ইউরোপের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রোমানিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক ও অস্ট্রিয়ায় পানির ঢল ও বন্যায় এখন পর্যন্ত অন্তত 16 জন প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিতে পানি বাড়তে থাকায় নতুন নতুন অঞ্চলও প্লাবিত। জার্মানি থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। পূর্ব ও মধ্য ইউরোপের টানা ভারী বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজ মানুষের সংখ্যা। পোল্যান্ডের নিদার শিলেইজিয়েন এবং অফেরন অঞ্চলগুলো এখনও পানির নিচে ডুবে আছে। রাস্তাঘাট, নদীর বাঁধ ভেঙে পানির তীব্র স্রোতে ভেসে গেছে লাখ লাখ বাড়িঘর। গৃহহীন হয়েছেন সাধারণ মানুষ। এখনও বিদ্যুৎবিহীন দিন কাটছে তাদের। দেখা দিয়েছে সুপেয় পানি ও শুকনো খাবারের সংকট। দক্ষিণ পশ্চিম পোল্যান্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত জন্য কমপক্ষে 240 মিলিয়ন ইউরো অর্থ সহযোগিতা ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। 1 রাতের ব্যবধানে পোল্যান্ডের সীমান্তে চেক রিপাবলিকের কর্ণভতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও দেশটির বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অস্ট্রিয়াতেও বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে অব্যাহত বৃষ্টিতে 13টি অঞ্চলে বাড়ছে বন্যার পানি। রাজধানী ভিয়েনা থেকে অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ একরকম বিচ্ছিন্ন বলে জানায় অস্ট্রিয়া সরকার। কমপক্ষে 40টি রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে বন্যার সবচেয়ে খারাপ পরিস্থিতি পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতে। গেল শনিবার পর্যন্ত মারা গেছেন 6 জন। প্রতিবেশী দেশগুলোর মতো জার্মানিতেও অব্যাহত বৃষ্টির প্রভাবে বাড়ছে নদ নদীর পানি। রোববার রাত থেকে সোমবার পর্যন্ত জাকসেনের এলবে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বন্যা দুর্গত প্রতিবেশী দেশগুলোর পাশে থাকার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার জন্য 12 ঘন্টা ঝোপের মধ্যে লুকিয়েছিল অস্ত্রধারী রায়ান রাউথ। তিনি জো বাইডেন ও কামালা হ্যারিসের সমর্থক বলে অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এ বক্তব্যের কোনো জবাব দেননি বাইডেন কামালা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাস দেড়েক। এর মধ্যে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা নিয়ে রাজনীতির মাঠ যে সরগরম হবে তা যেন অনেকটা অনুমেয়ই ছিল। সোমবার এই উত্তেজনায় আরও একটু ঘি ঢাললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।
ট্রাম্পের অভিযোগ, তাকে হত্যা চেষ্টাকারী রায়ান ওয়েসলি রাউথ জো বাইডেন ও কমলা হ্যারিসের মতবাদকে সমর্থন করতেন। এই ঘটনার পর তার নির্বাচনী সংকল্প আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন ট্রাম্প। তবে সাবেক প্রেসিডেন্টের এমন বক্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে। এদিকে এফবিআইয়ের হাতে ধরা পড়া রায়ান রাউত সম্পর্কে জানা যাচ্ছে বিভিন্ন তথ্য। 58 বছর বয়সী অভিযুক্ত রাউতের বাড়ি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। তিনি একসময় নির্মাণ শ্রমিক ছিলেন। সামরিক বাহিনীতে কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকলেও রায়ান একাধিকবার সশস্ত্র লড়াইয়ে অংশ নেয়ার চেষ্টা চালান। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুদ্ধে অংশ নিতে ইউক্রেন গিয়েছিলেন রায়ান। তবে বয়সের কারণে যুদ্ধে অংশ নিতে পারেননি। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ ও প্রয়োজনে জীবন দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন রাউত। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে 2022 সালের এপ্রিলে ইউক্রেনের রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্বরে এক বিক্ষোভেও দেখা গিয়েছিল রায়ান রাউতকে। সেই ঘটনার একটি ভিডিও চিত্রও রয়েছে বার্তা সংস্থাটির কাছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ঘটনার আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তিনি। 2022 সালে স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল তাকে। ট্রাম্পকে হত্যা চেষ্টার পর রয়টার্সের পক্ষ থেকে রায়ানের 2 ছেলে অ্যাডাম ও ওরানের সঙ্গে যোগাযোগ করা হয়। সন্তানরা জানান তাদের বাবা এ ধরনের কোনো কাজ করতে পারেন না, তিনি একজন ভালো মানুষ। রোববার ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজ গলফ ক্লাবে খেলার সময় সীমানা প্রাচীরের বেড়া দিয়ে AK-47 রাইফেলের নল ঢুকিয়ে ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করেন রায়ান রাউত। এই ঘটনা দেখে ফেললে তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ সময় বন্দুক ফেলে গাড়িতে পালিয়ে যান রাউত। অবশ্য এর কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সোমবার রাউতের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় একটি কলেজে বিদায়ী অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, পরিচালনা কমিটি ও স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিদায়ী হাই কমিশনারের কূটনৈতিক দক্ষতা, কর্মতৎপরতা এবং মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই। এ সময় প্রবাসীদের উদ্দেশ্যে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিদায়ী হাই কমিশনার। বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। স্থানীয় সময় সোমবার কুয়ালালামপুরের থেকে শুরু হয় জশ্নে জুলুস শোভাযাত্রা। এতে পরিবেশন করা হয় হামদ ও নাত। অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। শোভাযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা বলয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজনটি। খেলার খবর, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে হারানো দলটা নয়, বরং চন্দ্রিকা হাথুরুসিংহের কাছে টাইগারদের বর্তমান স্কোয়াড সবচেয়ে সেরা। ভারসাম্যপূর্ণ দল থাকায় ভারতের মাটিতে ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছেন লঙ্কান কোচ। পাশাপাশি প্রতিকূল কন্ডিশনে চাপ থাকলেও সে চাপ ইতিবাচকভাবেই নিচ্ছেন হাথুরু। শেষ 17 টেস্ট সিরিজে ভারতের মাঠ থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি কোনো দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা। লঙ্গার ভার্সনের এলিট দলগুলোর জন্য এতগুলো বছরে একমাত্র প্রাপ্তি সম্মানজনক পরাজয়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা টাইগারদের কাছে প্রত্যাশা কেমন হওয়া উচিত? অন্তত ভারতের মাটিতে লাল বলে টাইগারদের যে অতীত পরিসংখ্যান, তাতে এবার একটু লড়াই করলেই তো সন্তুষ্ট থাকা উচিত ভক্তদের। যদিও ভারত সিরিজের আগে প্রেক্ষাপটটা অন্যভাবে দেখছেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। চ্যালেঞ্জ কিংবা চাপ থাকলেও সেটাকে নিতে চান ইতিবাচকভাবে। টেস্টের জন্য বিশ্বের কঠিনতম কন্ডিশনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চান টাইগার হেড কোচ। We are really encouraged by playing the best team in the world, like coming to India and playing against India. That's the best challenge you get nowadays in cricket. So playing against the best always gives you the perception is where you stand, as well as that
looking forward to, as sportsmen, we are looking forward to that challenge. কেবল চ্যালেঞ্জ নেয়া নয়, চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত সফররতরা। আর তা করতে লঙ্কানেই কোচকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার স্কোয়াডের ভারসাম্য। চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে নিজের এমন ভাবনার ব্যাখ্যাও দিয়েছেন। বর্তমান দলকে আখ্যায়িত করেছেন নিজের কোচিং করানো সেরা টাইগার স্কোয়াড হিসেবে। I think this probably the most rounded team that produced from Bangladesh in my previous time and this time. You rightly said that we covering a lot of bases. We got good fast bowlers. We got really experienced spin attack. And then the batting, we actually have a batting depth because of two reasons. One is that two of our spinners are genuine batters who got test hundreds, and then two of the wicket keepers who are main batters. So our balance of the team this series is really good, and that gives us actually a lot more confidence that we can be competitive in this series. অবশ্য সাকিব মিরাজকে নিয়ে হাতুড়োর এমন প্রত্যাশা মোটেও বাড়াবাড়ি নয়, বরং এই দুই ব্যাটিং অলরাউন্ডার পারফর্ম করলে ঘরের মাঠে নিজেদের উইনিং স্ট্রিক ভেঙে যেতে পারে দ্য মাইটি ইন্ডিয়ার। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রেস কনফারেন্সে বাংলাদেশকে অনেকটা হালকা চালিয়ে উড়িয়ে দিলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স নিয়ে চারদিকে শোরগোল পড়ে যাওয়ায় ভারতীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা, কিন্তু বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেননি রোহিত। উল্টো মন্তব্য করেন, ইন্ডিয়াকে হারাতে পারলে সবাই মজা পায়, তাদেরকেও মজা নিতে দিন। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রতিপক্ষকে কোনো অবস্থাতেই হালকাভাবে নিতে নারাজ রোহিত শর্মা। এ নিয়ে তৃতীয়বারের মতো টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ, কিন্তু এর আগের দুবারই খুব বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে টাইগারদের। 17তে হায়দ্রাবাদের একমাত্র টেস্টে 208 রানে হারতে হয়েছিল মুশফিকুর রহিমের দলকে। আর 2019-এ ইন্দোরের প্রথম টেস্ট 3 দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ হেরেছিল এক ইনিংস এবং 130 রানে। আর কলকাতায় গোলাপি বল টেস্ট শেষ হয়েছিল লাল সবুজের ইনিংস আর 46 রানের হার দিয়ে মাত্র 2.5 দিনে। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে আরও একটা টেস্ট সিরিজ শুরুর আগে তাই ব্যাকফুটে থাকার কথা বাংলাদেশের, কিন্তু হচ্ছে উল্টো। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসে টক বগিয়ে ফুটছে শান্ত বাহিনী। ড্রেসিং রুম আর অনুশীলনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে দলের দৃঢ় চেতা মনোভাব। ভারতীয় মিডিয়াও বন্দনায় মেতেছে বিষয়টি নিয়ে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি বলেছেন সাবধানী হতে এই বাংলাদেশ নিয়ে। হরভজন সিং সতর্কবার্তা দিয়েছেন সাবেক সতীর্থদের, আর হর্ষা ভোগলে তো বলেই দিয়েছেন এটা তার দেখা সেরা বাংলাদেশ টেস্ট দল। टीम को इंडिया को हराना है, इंडिया को हराने में मजा आता है, मजे लेने दो उनको, बट हमारा काम है जो हमको करना है, जो है कि हमें मैच कैसे जीतना है। हम ये नहीं सोच सकते कि हमारे सामने जो टीम खेल रही है वो हमारे बारे में क्या सोच रही है, उनका थिंकिंग क्या है। इंग्लैंड भी जब यहाँ पर आए थे उन्होंने भी काफी बातचीत की प्रेस कॉन्फ्रेंसेस में और ये वो, बट हमने कोई उस चीज पे फोकस किया नहीं उतना। हमारे को जरूरी था कि हम रिजल्ट्स को हमारे तरफ कैसे लाए। গ্রুপ প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় আসন্ন অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারলে এখানেও ভালো করা সম্ভব বলে মনে করেন কোচ সাইফুল বারী টিটু। আগামী 20 সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। হট ফেভারিট ভারত ছাড়াও গ্রুপে আছে শক্তিশালী মালদ্বীপ। গ্রুপ পর্বেই কঠিন চ্যালেঞ্জ উপেক্ষা করছে লাল সবুজদের জন্য, তবে নিজেদের উপর আস্থা রাখতে চায় সাইফুল বারী টিটুর শিশুরা। প্রস্তুতি ভালো হওয়ায় সাফে লক্ষ্য পূরণ করা সম্ভব বলে মনে করছেন ফুটবলাররা। ম্যাচ বাই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। 20 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজরা। গ্রুপ পর্বের পরের ম্যাচটি বাংলাদেশের 22 সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে। 10 দিন ব্যাপী অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর। আমি ওখানে না যাওয়া পর্যন্ত কিন্তু এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।